কোভিড রোগীদের উচ্চগতির অক্সিজেনের চাহিদা মেটাবে দেশীয় প্রযুক্তির অক্সিজেন। মিনিটে মিলবে 60 লিটার পর্যন্ত। তৃতীয় ধাপে ট্রায়াল শেষে উন্মুক্ত হবে গণমানুষের জন্য। 5,000 শ্রমিক দিয়ে লকডাউনের মধ্যেও চলছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ। শেষ 15% বেশি। নির্ধারিত সময়ের আগে চালুর আশা। We're working again, dreaming again, discovering again, and leading the world again. অন্ধকার কাটিয়ে আলোর পথে যুক্তরাষ্ট্র। ক্ষমতা গ্রহণের 100তম দিন উপলক্ষে কংগ্রেস বাইডেন। করোনার ক্ষতি কাটিয়ে উঠতে আবারও প্রণোদনা প্যাকেজের ঘোষণা। সময় সংবাদের সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। এই মুহূর্তে হাইকোর্টে আছেন রিপোর্টার আফজাল হোসেন। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, মিম, আসলে জামিন শুনানির কথা নয়, আজকে জামিন শুনানির জন্য দিন ধার্য রয়েছে বিচারপতি মামুনুর রহমান এবং বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের কোর্টে, যেটি ভার্চুয়াল কোর্ট। যেহেতু করোনাকাল সরাসরি আদালত বসবে না, সেই কারণে ভার্চুয়াল কোর্টেই এই সায়েম সোবহান আনভীরের জামিন শুনানি হবে। এর মধ্যে মামলাটি কার্যতালিকায় 14 নম্বরে রয়েছে। আমরা আশা ধারণা করছি যে বেলা 11টার পরে কোর্ট বসবেন। কোর্ট বসে এই জামিনের বিষয়ে, আবেদনের বিষয়ে উভয় পক্ষের শুনানি হবে। শুনানি শেষে একটি আদেশ দিবেন, এটি আমরা আশা করছি। আর যেটি বিষয় বলে রাখি যে আগাম জামিন আবেদন করতে হলে একজন আসামিকে আদালতে উপস্থিত থাকতে হয়। এইটি বিধান আমরা বিভিন্ন সময় দেখে আসছি যে সায়েম সোবহান আনভীর তিনি বিদেশে চলে গেছেন, আবার কোনো কোনো গণমাধ্যম বলছে ইমিগ্রেশনের বরাত দিয়ে তিনি দেশে আছেন। তো যেহেতু তিনি আগাম জামিন আবেদন করেছেন, আগাম জামিন আবেদন করতে হলে হাইকোর্টে এসে বিভিন্ন মামলার কাগজপত্র অ্যাফিডেভিট করতে হয়। তার সেক্ষেত্রে আমরা ধারণা করতেই পারি সায়েম সোবহান আনভীর দেশে আছেন এবং তিনি আদালতে উপস্থিত থাকবেন। অনেক আইনজীবীরা বলছেন যে এই আগাম জামিনের ক্ষেত্রে আসামির উপস্থিতি, যেহেতু ভার্চুয়াল কোর্ট, বিচারপতিরা এজলাসেই বসছেন, বিচারপতিরা তাদের চেম্বারেই বসবেন, কিন্তু যিনি আসামি, যিনি জামিন চাইতে আসবেন, তিনি এজলাসের ভিতরে বসবেন। একজন বেঞ্চ অফিসার আসামিকে শনাক্ত করবেন যে তিনি এই ব্যক্তি কিনা যিনি আগাম জামিন আবেদন করেছেন। এটি হচ্ছে আগাম জামিন আবেদন ভার্চুয়ালের শুনানির একটা বিধান। একটা বিষয় বলে রাখি যে এই হাইকোর্টে যেহেতু কোনো মামলার আগাম জামিন চাইলে বা জামিন চাইলে রাষ্ট্রপক্ষ সেই জামিনের বিরোধিতা করে বিভিন্ন যুক্তি উপস্থাপন করে থাকেন, এক্ষেত্রে আসামি বা বাদী পক্ষের আইনজীবীদের উপস্থিতি খুব একটা দেখা যায় না। তবে এই মামলার ক্ষেত্রে আমরা যতটুকু জানতে পেরেছি, বেশ কয়েকজন মানবাধিকার আইনজীবী যারা বিভিন্ন মানবাধিকার সংগঠনের সাথে জড়িত, তারা এই মুনিয়ার পক্ষে সায়েম সোবহানের জামিন এর বিরোধিতা করে আদালতে শুনানি করবেন বলে আমরা জানতে পেরেছি। তো যাই হোক, বেলা 11টার পরে এই জামিন আবেদনের বিষয়ে শুনানি হতে পারে। যেহেতু মামলাটি শুরুর দিকেই, অর্থাৎ 14 নম্বর কার্যতালিকায় রয়েছে, আমরা হয়তো ধারণা করছি যে বেলা 11টার পরে এই জামিন আবেদনটি শুনানি হবে। তবে এখন পর্যন্ত আমরা সায়েম সোবহান হাইকোর্টে এসেছেন কিনা এটি নিশ্চিত হতে পারেননি। নিশ্চয়ই আমরা বিভিন্ন তিনি যে আইনজীবীদেরকে নিয়োগ করেছেন তাদের সাথেও যোগাযোগ করেছি, তারাও বলেছেন, তারাও নিশ্চিত করে এখন পর্যন্ত কিছুই বলছেন না। তো এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে সায়েম সোবহান আনভীরের আগাম জামিন আবেদনের বিষয়ে সবশেষ খবর। মিম, হাইকোর্ট থেকে সরাসরি জানাচ্ছেন সহকর্মী আফজাল হোসেন। স্বল্প খরচে করোনা রোগীকে উচ্চ গতির অক্সিজেন দিতে সক্ষম দেশীয় প্রযুক্তির সিপ্যাপ ভেন্টিলেটর। বুয়েটের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ যন্ত্রটির নাম দিয়েছে অক্সিজেট। মিনিটে 60 লিটার পর্যন্ত অক্সিজেন সরবরাহ করতে পারায় বিশেষজ্ঞ চিকিৎসকরা এটিকে নাইফ্লোনেজাল ক্যানুলার সঙ্গে তুলনা করছেন। বিদ্যুৎ ছাড়াই চলবে এই যন্ত্রটি। ইতিমধ্যেই বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ বিএমআরসির ক্লিনিক্যাল ট্রায়ালের প্রথম ও দ্বিতীয় ধাপ সফলভাবে অতিক্রম করেছে। মুজাহিদ শুভর রিপোর্ট। মাত্র 25,000 টাকায় তৈরি দেশীয় প্রযুক্তির অক্সিজেট একটি সূক্ষ্ম ভেঞ্চুরি ভালভের মাধ্যমে বাতাস ও অক্সিজেনের সংমিশ্রণ তৈরি করে মিনিটে 60 লিটার গতিতে অক্সিজেন সরবরাহ করে। মেডিকেল অক্সিজেন সাপ্লাই ও দ্বৈত ফ্লোমিটারের সাহায্যে এটি প্রয়োজনে 100% পর্যন্ত অক্সিজেন কনসেন্ট্রেশন দিতে পারে। সাধারণ ওয়ার্ডেই উচ্চ গতির অক্সিজেন সরবরাহ সম্ভব হওয়ায় সহজেই আইসিইউতে রোগীর চাপ কমানো সম্ভব। হাইফ্লো নেজাল ক্যানুলার উচ্চ মূল্য এবং
ব্যবহারে উন্নত প্রশিক্ষণের প্রয়োজন পড়ায় অ্যাম্বুলেন্স বা সাধারণ ওয়ার্ডে ব্যবহার করা সম্ভব হয় না। দেশে করোনা সংক্রমণের শুরুতে উচ্চ গতির অক্সিজেন সরবরাহে নানা সীমাবদ্ধতা দেখেই এই যন্ত্র আবিষ্কারে উৎসাহিত হয়েছেন, জানালেন প্রযুক্তির মূল উদ্যোক্তা বুয়েট শিক্ষক ডক্টর তৌফিক হাসান। 15 লিটার অক্সিজেন যদি আমরা সাপ্লাই দিই, এখানে যে ভেঞ্চুরি ভালভটা আছে সেটি বাতাস থেকে অক্সিজেন এবং অক্সিজেন সমৃদ্ধ বাতাস টেনে নেবে এনভায়রনমেন্ট থেকে 60 লিটার বা 65 লিটারের এরকম একটা ফ্লো ক্রিয়েট করবে। এই পোর্ট দিয়ে আমরা যদি চাই অ্যাডিশনাল অক্সিজেন অ্যাড করতে পারি, কারণ পেশেন্টের অনেক সময় অক্সিজেনের নিডটা বেশি হয়। কোভিডের দ্বিতীয় ঢেউয়ে উচ্চ গতির অক্সিজেনের চাহিদা বাড়ায়। এই সময়ে বিদ্যুৎবিহীন যন্ত্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মত সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞদের। এই অক্সিজেনটা দিয়ে কিন্তু আপনি রোগী ট্রান্সপোর্ট থেকে শুরু করে রোগীদেরকে উপজেলা পর্যায়েও কিন্তু এই ধরনের রোগীকেও কিন্তু আমরা ওখানে চাইলে সাকসেসফুলি চিকিৎসা করতে পারবো। তৃতীয় ধাপে সফলতা পেলেই এটি গণমানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করা যাবে বলে জানিয়েছেন ক্লিনিক্যাল ট্রায়ালের ইনভেস্টিগেটর ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডাক্তার রোবেদ আমিন। এটা ভালো প্রসপেক্ট এবং রোগীটা বেটার ফিল করতেছে, অক্সিজেন সিচুয়েশনটা ভালো থাকতেছে এবং উইথ দিস চিপ বড় স্যাম্পল নিয়ে কাজটা করে যদি রেজাল্ট নিয়ে আসতে পারি তখন আমরা ভালো রিকমেন্ডেশন দিতে পারবো যে আমাদের হাই ফ্লো নাজাল ক্যানুলা নামে যে ইয়াটা চলছে, হাইপটা চলছে, এটা হয়তো তখন কমে যাবে। বর্তমানে বুয়েটে জরুরি ভিত্তিতে 50টি অক্সিজেট তৈরি করা হচ্ছে। বাণিজ্যিকভাবে তৈরি করা গেলে এক একটি অক্সিজেটের খরচ পড়বে মাত্র 15,000 টাকা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, 2 মাসের নিষেধাজ্ঞা শেষে কাল নদীতে মাছ শিকারের প্রস্তুত জেলেরা। আবারও ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ পাওয়ার স্বপ্ন, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে আশা মৎস্য বিভাগের। লকডাউনের মধ্যেই পুরো দমে চলছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল নির্মাণ কাজ। 5,000 শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করেই এগোচ্ছে 21,500 কোটি টাকা ব্যয়ের এই মেগা প্রকল্প। এর মধ্যে 15.5% কাজ হলেও কর্তৃপক্ষ আশা করছেন নির্ধারিত সময়ের আগেই শেষ হবে সম্পূর্ণ কাজ। এটি চালু হলে যাত্রী সেবা ও আধুনিকতায় নতুন মাত্রা যুক্ত হবে এই বিমানবন্দরে। হাজিরা শিউলির রিপোর্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালের দক্ষিণ পূর্ব কোণে বলাকা ভবনের পাশে 350 একর জমির ওপর চলছে 3য় টার্মিনাল নির্মাণের কর্মযজ্ঞ। ইতিমধ্যে শেষ হয়েছে টার্মিনাল ভবনের পাইলিং, দাঁড়িয়ে গেছে ভিত। ক্যাম্পে আমাদের থাকার ব্যবস্থা অনেক ভালো, স্পেশালি থেকে আমরা রাত্রে রাত যাপন করে রেখে দূরত্ব বজায় কাজকর্ম করতেছি। তার মধ্যে আমাদের কোভিড-19 চেক করা হইতেছে। যদি কোনো ধরনের প্রবলেম হয় যে কারো পজিটিভ আসে, সেক্ষেত্রে আমরা ইমিডিয়েটলি আইসোলেট করে নিচ্ছি। করোনা মহামারীতেও প্রকল্পের কাজ সচল রাখতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। প্রকল্প এলাকায় 5 শতাধিক শ্রমিকের আবাসনের ব্যবস্থা ছাড়াও স্থাপন করা হয়েছে মেডিকেল সেন্টার। প্রতিদিনই হচ্ছে কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা। লকডাউনে সব দেশের সঙ্গে ফ্লাইট চলাচল না থাকায় আটকা পড়েছেন প্রকল্পে নিযুক্ত অনেক বিদেশি প্রকৌশলী ও পরামর্শ। তবে অনলাইনে যোগাযোগের কারণে তেমন সমস্যা হচ্ছে না বলে জানালেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান। টার্মিনাল ভবনের পাশাপাশি আমাদের যে রানওয়ের সাথে কানেক্টিং যে ট্যাক্সি ট্রাক এটি অতিরিক্ত করা হয়েছে, ওই দুইটা কাজ প্রায় শেষ পর্যায়ে আছে। আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট কার্গো টার্মিনালের ওইখানে পাইলিং করে ওখানে পাইলিংয়ের কাজগুলো এখন চলতেছে। অলরেডি প্রায় 15%-এর উপরে 15.5%-এর মতো কাজ হয়ে গেছে। পদ্ম ফুলের আদলে নান্দনিক নকশা 3য় টার্মিনালটি হলে পাল্টে যাবে পুরো বিমানবন্দরের চেহারা। সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হওয়ায় দূর হবে যাত্রী হয়রানি ও ভোগান্তি, আর বাংলাদেশ হয়ে উঠবে এ অঞ্চলে আকাশপথে যোগাযোগের অন্যতম কেন্দ্রস্থল। আমাদের এখানে গ্রাউন্ড হ্যান্ডলিং ফ্যাসিলিটিস, আমাদের এখানে এয়ারক্রাফট পার্কিং ফ্যাসিলিটিস বাড়বে, আরও বেশি পরিমাণে আমাদের এয়ার কানেক্টিভিটি বাড়বে। অনেক দেশ আমাদের এখানে আরও বেশি আসবে। বিদ্যমান টার্মিনাল দুটির সক্ষমতা ফুরিয়ে আসায় বর্তমানে শাহজালাল বিমানবন্দরে একসঙ্গে একাধিক ফ্লাইট নামলে হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে। 3য় টার্মিনাল হলে বছরে 2 কোটি যাত্রীকে সেবা দিতে পারবে আন্তর্জাতিক এ বিমানবন্দর। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। করোনার দ্বিতীয় ঢেউয়ে যখন সব স্থবির, তখন এর মধ্যেই এগিয়ে চলছে ঢাকার চারপাশের নদী তীর রক্ষার কাজ। প্রকল্প সংশ্লিষ্টরা জানান ইতোমধ্যেই ঢাকা প্রান্তে শেষ হয়েছে 70% আর নারায়ণগঞ্জ প্রান্তে 30% কাজ। এছাড়া পরিকল্পনা কমিশন থেকে সংশোধিত ডিপিপি দ্রুত অনুমোদন হলে নির্দিষ্ট সময়ের মধ্যেই বাকি কাজ শেষ হবে বলে প্রত্যাশা বিআইডব্লিউটি এর। মাহমুদ রাকিবের রিপোর্ট।
করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যেও জোরে সোরে চলছে জেটি নির্মাণের কাজ। ঢাকার চারপাশের নদীকে ঘিরে যুগ যুগ ধরে ব্যবসা বাণিজ্য গড়ে উঠলেও নৌযান থেকে পণ্য ওঠানো নামানোর জন্য নেই জেটি কিংবা আধুনিক ঘাট। তাই ঢাকার চারপাশের নদী তীর রক্ষা প্রকল্পের মধ্যে তীর রক্ষার পাশাপাশি করা হচ্ছে এমন আধুনিক 6টি আরসিসি জেটি। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, প্রতিটি জেটি নির্মাণে ব্যয় হবে 4 কোটি টাকা, যেখানে একসঙ্গে ভিড়তে পারবে 3টি করে জাহাজ, যার কাজ মে মাসের মধ্যে শেষ হবার কথা। এছাড়া ঢাকা ও টঙ্গী প্রান্তে 3000-এর মধ্যে শেষ হয়েছে 2300 স্থায়ী সীমানা পিলারের কাজ, আর নারায়ণগঞ্জ প্রান্তে 2000-এর মধ্যে 600টি। আমরা যে ওয়াকের উপর দাঁড়িয়ে আছি, এখানে 3.5 কিলোমিটার ওয়াকের একটা প্রজেক্ট। এটা প্রায় 90% ডান। 30 জুনের মধ্যে এই কাজগুলো হ্যান্ড ওভার করবে। আমাদের 1 কিলোমিটার কিওয়াল ছিল, কিওয়াল ডান। 2.5 কিলোমিটারই ওয়াকন পাইল ডান। 6টা আরসিসির মধ্যে 3টি হয়ে গেছে, আর 3টার 50% কাজ হয়ে গেছে। 6টা জেটির মধ্যে মে 30 তারিখের মধ্যেই আমাদের 6টা জেটি আমাদের কাছে হ্যান্ড ওভার করার কথা। বিএডব্লিউটিএ চেয়ারম্যান জানান, করোনার দ্বিতীয় ঢেউয়ে কিছুটা নেতিবাচক প্রভাব পড়লেও তারা এবার আগ থেকেই প্রস্তুত থাকায় কাজের অগ্রগতিতে প্রভাব পড়বে না। কিছুটা নেতিবাচক প্রভাব তো পড়বেই, কারণ বেশ কিছু শ্রমিক আছে যারা লকডাউনের কারণে চলে যেতে চাচ্ছিল। তবে আমরা এবার আগে থেকেই প্রস্তুত ছিলাম যে আমাদের একটা ওয়ার্ক প্ল্যান তৈরি করা আছে। সেই ওয়ার্ক প্ল্যান অনুযায়ী যেহেতু কাজ চলছে, লকডাউনের জন্য যে একটা কাজ স্থিমিত হয়ে যাওয়া সেটা আশা করি এবার আমরা কাটিয়ে উঠতে পারবো। এছাড়া প্রকল্প সংশ্লিষ্টরা জানান, 52 কিলোমিটার ওয়াকওয়ের মধ্যে টেন্ডার শেষ হয়েছে 30 কিলোমিটারের। পরিকল্পনা কমিশন থেকে সংশোধিত ডিপিপি অনুমোদন হওয়ার পর হবে বাকি 22 কিলোমিটারের টেন্ডার। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, ঢাকার চারপাশের নদীতীর রক্ষার কাজ এখন প্রায় 40 থেকে 50% এভাবেই পুরোপুরি দৃশ্যমান হয়ে উঠেছে। তাই তারা বলছেন, পরিকল্পনা কমিশন থেকে চূড়ান্ত ডিপিপির যদি অনুমোদন আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যেই হয়ে যায়, তাহলে নির্দিষ্ট সময় অর্থাৎ 2023-এর জুনের মধ্যেই ঢাকার চারপাশের তীর রক্ষার এই কাজ সম্পন্ন হয়ে যাবে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। 2 মাসের বিরতির পর ইলিশ শিকারে নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন ভোলার জেলেরা। 1 মে শনিবার থেকে আবারও জাল জেলে ভরে উঠবে মেঘনা তেঁতুলিয়ার বুক। দীর্ঘদিনের কর্মহীন সময় আর করোনার দুর্যোগের দুঃখ কষ্ট ভুলে রূপালী ইলিশ পাবার স্বপ্ন দেখছেন মৎস্যজীবীরা। এদিকে নিষেধাজ্ঞা সফল দাবি করে মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা মৎস্য বিভাগের। নাসরুদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। নদীর অভয়াশ্রমে জাটকা রক্ষা আর ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে 2 মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে শুক্রবার মধ্যরাতে। নিষেধাজ্ঞার এ সময় কর্মহীন চিরচেনা অভাবের সাথে দেশব্যাপী লাগাতার লকডাউন জেলেদের দুর্ভোগ বাড়িয়েছে কয়েক গুণ। সামনেই পবিত্র ঈদ উল ফিতর, তার সাথে আবারও কর্মস্থল মেঘনা তেঁতুলিয়া নদীতে নামার সময় হওয়ায় অনেকটাই উজ্জীবিত জেলেপল্লীর বাসিন্দারা। পরিবারের সচ্ছলতা ফেরাতে নতুন উদ্যমে জাল নৌকা নিয়ে প্রস্তুত রূপালী ইলিশের শিকারীরা। পূর্ব কোনো কাম টাম পাই নাই, করতে পারি নাই, আমরা যখন খাবো সেই খাওয়ার তবিকগুলো আমারও নাই। যদি নদীতে নামার পরে আল্লাহ মাছ দেয়, আমাকে কামাই দেয়, তাহলে আমরা এই ঋণ শোধ দিতে পারব। জেলেদের মতো আড়ত মালিকদের আশা, ইলিশে ভরে উঠবে ঘাটগুলো, পরিশোধ হবে মহাজনের দেনা। জেলেরা নদীর যাবে, মাছ বিক্রি হবে, ঘাটগুলো আবার জমজমাট হবে, আমরাও কিছু টাকা পাবো, জেলেরাও কিছু টাকা পাবে। নিষেধাজ্ঞা আর লকডাউনে জেলেদের দুর্ভোগ বেড়েছে জানিয়ে সরকারি সহায়তা দ্রুত বিতরণের দাবি জেলে সমিতির নেতার। এই অনুদানটা জেলেদের মাঝে সঠিকভাবে যাতে বিতরণ করা হয় সময় মতন, এটি আমাদের দাবি। এদিকে মৎস্য বিভাগের দাবি, অভয়াশ্রমের নিষেধাজ্ঞা সফল হওয়ায় মাছের উৎপাদন বাড়বে। ঈদের আগেই এই দ্বিতীয় ধাপের যে চালটা, এটা আমরা বিতরণ সম্পন্ন করতে পারবো। আশা করছি আগামীতে আমাদের ইলিশের উৎপাদন এই অভিযান বাস্তবায়নের ফলে এটা আরো বেশি হবে। জাটকা সংরক্ষণ অভিযান চলাকালে প্রথম 2 কিস্তিতে জেলার 78,000 জেলেকে 40 কেজি করে খাদ্য সহায়তা দেয়া হয়। তবে এপ্রিল মে 2 মাসের জন্য 40 কেজি করে খাদ্য সহায়তা বরাদ্দ হলেও তা বিতরণ শুরু হয়নি। সময় সংবাদ, ভোলা। খুলনার দাকপ উপজেলায় তরমুজের ভালো ফলন হয়েছে। প্রতিদিন শত শত ট্রাকে এসব তরমুজ পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। তবে ফেরি সংকটে গত 1 সপ্তাহে গন্তব্যে পৌঁছানো যাচ্ছে না তরমুজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে খুলনার দাকপে আছেন সহকর্মী তরিকুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিকুল, খুলনার দাকপে এবছর তরমুজের বাম্পার ফলন হয়েছে এবং এই ফলন হওয়ার ফলে এটি আমরা যেটি দেখে থাকি প্রতি বছরের তুলনায় এবছর এই অঞ্চল থেকে প্রচুর পরিমাণ তরমুজ কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে এবং শত শত ট্রাক প্রতিদিন
এখানকার যে পানখালি যে ফেরিঘাট রয়েছে সেই ফেরিঘাটে কিন্তু অপেক্ষামান রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তরমুজ নেওয়ার জন্য কিন্তু লম্বা লাইন রয়েছে এখানে ট্রাকের কয়েক কিলোমিটার জুড়ে শত শত ট্রাক কিন্তু প্রতিদিন দাঁড়িয়ে থাকে এবং এখানে একটি সমস্যা যেটি আমরা এখানকার যারা ট্রাক চালক রয়েছে বা যারা পণ্য আনা নেওয়া করছে তারা বলছেন যে এখানকার যে ফেরিঘাটে যে ব্যবস্থাপনা এটি আসলে নাজুক অবস্থায় ছিল। গতকাল থেকে কিছুটা উন্নতি হয়েছে, যেমন প্রতিদিন যে ট্রাকগুলো নদীর এক পার থেকে আরেক পারে পণ্য আনতে যায় এবং আনার পথে যখন ফিরে আসে তখন কিন্তু এই ট্রাকগুলো বিড়ম্বনায় পড়ে শুধুমাত্র ফেরি জটিলতার কারণে এবং ফেরি জটিলতার কারণে কিন্তু সময় মতো বিভিন্ন প্রান্তে দেশের এই তরমুজগুলো কিন্তু পৌঁছাতে পারে না। তো এই অভিযোগটা গত কয়েকদিন ধরে আমরা শুনে আসছিলাম এবং ফেরিতে অতিরিক্ত টোল আদায় করার অভিযোগ সহ নানা ধরনের অভিযোগ ছিল। তবে প্রশাসনের হস্তক্ষেপে সেটি কিছুটা প্রশমিত হয়েছে বলে আজকে সকাল থেকে এটা আমরা জানতে পেরেছি। পাশাপাশি যে পণ্যের যে দাম ছিল বা তরমুজের যে দাম ছিল বিঘাপতি বা এখানে শতপতি, সেটি কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে। সেটি আমরা যেটি জানতে পেরেছি যে এই উপজেলায় চলতি বছরে 600 কোটি টাকার একটি লক্ষ্যমাত্রা ছিল এখানকার কৃষি বিভাগের। তো সেই 600 যে পরিমাণ তরমুজের উৎপাদন হয়েছে, অর্থাৎ গত বছর 1700 হেক্টর জমিতে তরমুজ উৎপন্ন হয়েছিল, এবছর এর ডবল অর্থাৎ 3400 হেক্টরেরও বেশি জমিতে এখানে এবার তরমুজের চাষ হয়েছে এবং এই তরমুজের যে বাজার মূল্য এবং সে অনুযায়ী যদি বিপণন ঠিকমতো করা যায় তাহলে এই কৃষকরা কিন্তু এবছর লাভবান হবে। তবে গত 2-3 দিনে কিন্তু বাজারের দর পতন হয়েছে বলে তারা আমাদেরকে বলেছেন। তো এই ছিল আমার কাছে খুলনার দাকুব উপজেলা থেকে তরমুজের বেচা কিনার এবং এখানকার যে পরিবহনের সমস্যা বা ফেরির সমস্যা তার সর্বশেষ খবর। খুলনা থেকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। আগাম জামিন আবেদন শুনানি অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দিয়েছেন আদালত। এ কারণে আজ বসুন্ধরার এমডির আগাম জামিন আবেদনের শুনানি হচ্ছে না। এই মুহূর্তে হাইকোর্টে আছেন রিপোর্টার আফজাল হোসেন। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, মিম, যে কোর্টে বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভির জামিন আবেদন করেছিলেন সেই কোর্টে আজকে সকাল যখন আমরা গিয়েছিলাম একটু আগেই, যাওয়ার পরে যেটি দেখেছি যে কোর্টের দরজায় একটি নোটিশ ঝোলানো হয়েছে। নোটিশটিতে বলা হয়েছে যে বর্তমান লকডাউন এবং কোভিড-19 পরিস্থিতিতে অত্র কোর্ট আগাম জামিনের আবেদনপত্র পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শুনানি গ্রহণ করিবে না বলে অত্র আদালত অভিমত ব্যক্ত করেছেন। তো এই নোটিশটিতে কোনো সিগনেচার ছিল না, যার কারণে আমরা ওই কোর্টের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিজ্ঞেস করেছি যে এই নোটিশটি এর আগে ঝুলানো হয়েছে না আজকে ঝুলানো হয়েছে। তো কোর্টের কর্মচারীরা বলেছেন যে আজকে সকালে বিচারপতিদের অভিমতের ভিত্তিতে এই নোটিশটি ঝুলানো হয়েছে, যার কারণে আমরা ধরে নিতেই পারি যে এই কোর্টে আজকে সায়েম সোবহান আনভিরের যে জামিন আবেদন, আগাম জামিন আবেদন, সেটি হচ্ছে না। এবং এই কোর্টে আরও বেশ কয়েকটি আগাম জামিনের আবেদন রয়েছে, সবগুলোই হচ্ছে না বলে কোর্ট থেকে অনেকে আইনজীবীর সহকারে গিয়ে যখন খোঁজ দিতে যান তখন তাদেরকে নিষেধ করে দিচ্ছেন যে আজকে কোনো আগাম জামিন শুনানি হবে না পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, যার কারণে সায়েম সোবহানের যে জামিন আবেদন সেটি আজকে হবে না। তারপরেও আমরা সায়েম সোবহানের আইনজীবীর সাথে কথা বলছি, তারা বলেছেন যে যেহেতু গতকালকে আবেদনটি আদালত শুনানির জন্য গ্রহণ করেছেন, আজকের কার্যতালিকায় এসেছে, হঠাৎ করে কেন আদালত এই সিদ্ধান্ত নিলেন। তারপরেও যখন এই কোর্টটি বসবে অর্থাৎ 11টার পরে যখন বসবে তখন তারা জামিনের আবেদনের বিষয়ে একটি আবেদন জানাবেন, যেন আবেদনটি শুনানি করেন এবং বিচারপতিদের কাছে অনুরোধ করবেন। সেটি কিন্তু আনভিরের আইনজীবীরা আমাদেরকে জানিয়েছেন। তো যেহেতু কোর্টের নোটিশ, অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরাও বলছেন যে এই নোটিশ থাকার পরেও তারাও আবার শুনানির জন্য আদালতে বিষয়টি উপস্থাপন করবেন। তো কি হয় সেই বিষয়টি আমরা হয়তো বেলা 11টার পরে যখন কোর্ট বসবে তখনই আমরা জানতে পারবো। তো মিম, এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। হাইকোর্ট থেকে জানাচ্ছিলেন সহকর্মী আফজাল হোসেন। দেশের বাইরের খবর, যুক্তরাষ্ট্রে করোনার ক্ষতি কাটিয়ে উঠতে এবং অর্থনীতিকে চাঙ্গা রাখতে $1,80,000 কোটি আরও একটি প্রণোদনা প্যাকেজের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ক্ষমতা গ্রহণের 100 দিনের মাথায় কংগ্রেসের যৌথ অধিবেশনে দেয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন। বাইডেন বলেন, অন্ধকার কাটিয়ে আমেরিকা এখন আলোর পথে। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট।
এ বছরের 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর জো বাইডেনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল করোনা মোকাবেলা। প্রথম 100 দিনে 10 কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করে বিরাট সাফল্য দেখিয়েছেন তিনি। 100 দিনের মধ্যে প্রতিটা কাজই সে মোটামুটি সাকসেস আমরা বলবো, এবং আমাদের সাধারণ মানুষ, আমরা যারা ঘরে বসে আছি তাদেরকে উনি ব্যাপকভাবে সাপোর্ট দিচ্ছেন। বুধবার কংগ্রেসের যৌথ অধিবেশনে নতুন করে আরো $1,80,000 কোটি বিনিয়োগের ঘোষণা দিয়েছেন। Today, 90% of Americans now live within 5 miles of a vaccination site. Everyone over the age of 16, everyone is now eligible to get vaccinated right now, right away. More than 1,300,000 new jobs in 100 days. অভ্যন্তরীণ এবং বহির্বিশ্বে দেশকে শক্ত অবস্থানে নিয়ে যেতে আমেরিকার অগ্রযাত্রায় জনগণের সহযোগিতা চান বাইডেন। We're working again, dreaming again, discovering again, and leading the world again. সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি পাল্টিয়ে 100 দিনের মধ্যে যুক্তরাষ্ট্রকে অভিবাসন বান্ধব করার বাইডেন প্রশাসনের উদ্যোগেরও প্রশংসা করেছেন অনেকেই। অনেকে বলছেন 100 দিনে বাইডেন যুক্তরাষ্ট্রকে কিছুটা হলেও বদলে দিয়েছেন। কারো কারো মতে বাইডেনের সাফল্য সাবেক প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্টকেও ছাড়িয়ে যেতে পারে। এখন বাইডেন দেশকে কতদূর এগিয়ে নিয়ে যেতে পারেন তা সময়ই বলবে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। সময় সংবাদের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আবারও। এবং 5,000 শ্রমিক দিয়ে লকডাউনের মধ্যেও চলছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ। শেষ 15% বেশি নির্ধারিত সময়ের আগে চালুর আশা। এই ছিল সময় সংবাদের, সঙ্গে থাকুন সময়ের।